এখন চলুন কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখা যাক যার মাধ্যমে আমরা কোনটা জেরান্ড আর কোনটা পার্টিসিপল সেটা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করি আগে যে তিনটা রুল শিখলাম সেগুলোর ভিত্তিতে। প্রথম এক্সাম্পলটা দেখুন, এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড অফ টাইম। তাহলে এখানে এই প্রেসিং শব্দটা কোন পার্ট অফ স্পিচ, এটা কি জেরান্ড নাকি পার্টিসিপল? দেখুন এইখানে আছে হলো দা মানে হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে নাউন থাকতেই হবে। তাহলে সেই নাউনটা হচ্ছে এই যে নিড মানে অফ টাইম, এই আপনার প্রেপোজিশনাল ফ্রেজটার আগে যে শব্দটা আছে সেটা হলো নিশ্চয়ই নাউন হবে, কারণ নাউন সবার শেষে থাকে। এটা যদি নাউন হয় তাহলে এটা কি, এটা তাহলে অ্যাডজেক্টিভ, প্রেসিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ মানে হচ্ছে পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল। সুতরাং এখানে প্রেসিংটা হবে হলো পার্টিসিপল। পরের এক্সাম্পলটা দেখি, দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। তাহলে এখানে রিডিং শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এটা আরও সহজ। এখানে দেখুন এই যে দা আছে, দা হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে নাউন থাকতেই হবে, এই যে অফ প্রেপোজিশন, অর্থাৎ এর পরের অংশটুকু আর আমাদের চিন্তা করার দরকার নেই। তাহলে তার আগে যে ফ্রেজটুকু আছে এর মধ্যে আমাদের ডিটারমিনারের পরে নাউন থাকবে, আর ডিটারমিনারের পরে এখানে একটাই শব্দ আছে সেটা হলো রিডিং। সুতরাং এটা এখানে হবে নাউন, তার মানে এটা এখানে হবে জেরান্ড। পরেরটাতে যাই, হি ডাজন্ট লাইক মাই গোয়িং দেয়ার। এটা দেখুন এই যে মাই, এইটাও হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার কি কি? ডিটারমিনার হচ্ছে আর্টিকেল, পজেসিভ, কোয়ান্টিফায়ার, নিউমেরাল, আর হলো আরেকটা কী বাদ দিলাম, ডেমনস্ট্রেটিভ। এর বাইরেও আরও দুটাকে অনেকে আবার মনে করেন যে ডিটারমিনারের আওতাভুক্ত হয়, আবার অনেকে বাদ দেন। সেগুলো হচ্ছে ইনডেফিনিট, আরেকটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটিভ। এই দুইটাকে অনেকে বাদ দেন, অনেকে সংযুক্ত করেন, হোয়াটএভার। অনেকে আবার ওই কোয়ান্টিফায়ারের মধ্যেই নিউমেরালটাকে যুক্ত করে রাখেন। যাই হোক, এই নামে কিছু আসে যায় না, বিষয়টা আপনি ধরতে পারলেই হলো। তাহলে এই মাই এটা হচ্ছে পজেসিভ আপনার ডিটারমিনার, পরে যদি ওয়ার্ড থাকে তাহলে সেটা হয় ডিটারমিনার, যদি না থাকে তাহলে সেটা হয় প্রোনাউন। কিন্তু মাই কখনো একা একা বসে না, তার মানে এটা সবসময় ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ। তাহলে এরপরে এখানে গোয়িং এটা হবে হলো নাউন, অর্থাৎ নাউন মানেই হলো সেটা হলো আপনার জেরান্ড। এখন আমরা যদি এইটাকে বাদ দেই তাহলে থাকে দেয়ার। তাহলে হি ডাজন্ট লাইক মাই দেয়ার, কোনো অর্থ কি দেয়? না, কোনো অর্থ দেয় না। তাহলে গোয়িংটা আমাদেরকে রাখতেই হচ্ছে, গোয়িং ছাড়া আমরা অর্থ প্রকাশ করতে পারছি না, সুতরাং এখানে গোয়িংটা রাখতে হচ্ছে। এখন এখানে আরেকটু আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে তাহলে দেয়ার শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এই দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব নিশ্চয়ই। এখন এই অ্যাডভার্বটা কাকে মডিফাই করলো? গোয়িংকে। এখন গোয়িং তো এখানে নাউন, নাউনকে কি অ্যাডভার্ব মডিফাই করে? এই জন্যই বলেছিলাম যে জেরান্ড এবং পার্টিসিপলের আলোচনা এখানেই শেষ নয়, আরও আলোচনা আছে। শুধু এটুকু ধরে রাখুন, যেহেতু জেরান্ড এবং পার্টিসিপল উভয়ই এক প্রকার ভার্ব বা ভার্ব থেকে উৎপত্তি লাভ করে, সেই কারণে এটা কিন্তু অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হতে পারে। এবারের এক্সাম্পলটা দেখুন, হ্যাভিং ফিনিশড স্টাডি হি জয়েন্ড আ রেপুটেড কোম্পানি। তাহলে এখানে হ্যাভিং শব্দটা কোন পার্ট অফ স্পিচ? হ্যাভিং কি জেরান্ড নাকি পার্টিসিপল? দেখুন আমরা যদি এই পার্টটা, টোটাল পার্টটা কি আমরা বাদ দেই তাহলে কিন্তু এটা একটা অর্থ প্রকাশ করতে পারে। যেমন হি জয়েন্ড আ রেপুটেড কোম্পানি, তাহলে আমরা 3 নম্বর যে রুলটা সেটাতে পড়েছিলাম যে পার্টিসিপলকে বাদ দেওয়া যায় কিন্তু জেরান্ডকে বাদ দেওয়া যায় না। সুতরাং আমরা এই পুরো পার্টটাকেই চাইলে বাদ দিতে পারি, সুতরাং এটা হবে পার্টিসিপল। এবার 5 নম্বর এক্সাম্পলটা দেখুন, দিস ইজ মাই রিডিং রুম। এটা লিটল সহজ, কারণ এই রিডিং রুম এটা একটা কম্পাউন্ড নাউন, সুতরাং এটা এখানে হবে জেরান্ড। আমরা যদি এরকম করি, দিস ইজ মাই রুম ফর রিডিং, তাহলে আমরা একটা অর্থ প্রকাশ করতে পারি। সুতরাং এই রিডিংটা এখানে হবে তাহলে জেরান্ড, এটা পার্টিসিপল হবে না। অনেকে ভাবতে পারে এইভাবে করে যে রুম হচ্ছে নাউন, সুতরাং নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, সুতরাং এটা হবে পার্টিসিপল। আসলে কিন্তু তা নয়, কারণ পার্টিসিপল হলে আমরা ফর দিয়ে সেটাকে আর ব্যাখ্যা করতে পারবো না, আর যদি জেরান্ড হয় তাহলে সেটাকে ফর দিয়ে ব্যাখ্যা করতে পারবো। পরের এক্সাম্পলটা দেখুন, ওকিং বিং আ গুড এক্সারসাইজ আই ওক এভরি ডে। তাহলে এখানে ওকিং শব্দটা কোন পার্ট অফ স্পিচ? দেখুন আমরা যদি এরকম করতাম, ওকিং ইজ
আ গুড এক্সারসাইজ সো আই ওক এভরিডে, তাহলে আর কোনো ঝামেলাই থাকতো না, কারণ এটা সাবজেক্ট হয়ে যেত। আর সাবজেক্ট হিসেবে যা বসে সেটাই হয় হলো নাউন। সুতরাং এটাও নাউন, এটা বিচ্ছিন্নভাবে বসেছে। এই নাউনটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসোলুট। নাম এগুলো না বুঝলেও আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা এভাবে সহজ করে ধরার চেষ্টা করুন। ওকিং ইজ, বিংয়ের জায়গায় ধরুন ইজ আ গুড এক্সারসাইজ সো আই ওক এভরিডে, তাহলে কিন্তু এখানে যদি ইজ হতো তাহলে এটা সহজেই বোঝা যেত যে সাবজেক্ট মানেই হচ্ছে নাউন, সুতরাং এটা হয়ে যেত নাউন। আর নাউন মানে হচ্ছে এটা জেরান্ড। এবার 7 নম্বর এক্সাম্পলটা দেখুন, আই স আ গার্ল সুইমিং ইন দ্য পন্ড। তাহলে এখানে সুইমিং শব্দটা কোন পার্ট অফ স্পিচ, এটা কি জেরান্ড নাকি পার্টিসিপল? দেখুন, আমরা যদি এই সুইমিং শব্দটাকে বাদ দিয়ে দিই তাহলে কি আসে? আই স আ গার্ল ইন দ্য পুল। আই স আ গার্ল ইন দ্য পুল কমপ্লিটলি একটা সেন্টেন্স প্রকাশ করতে পারে, অর্থাৎ এই সুইমিং শব্দটাকে আমরা টোটালি বাদ দিয়ে দিতে পারি। আর যদি আমরা সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিতে পারি তারপরেও বাক্য হয়, তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল। পরেরটাতে দেখুন, ডু ইউ এনজয় টিচিং। ডু ইউ এনজয় টিচিং, তাহলে ডু ইউ এনজয় হোয়াট? আমরা যদি ভার্বকে প্রশ্ন করি হোয়াট দিয়ে, তুমি এনজয় করো, তুমি কি এনজয় করো কি, তারপরে আমাদের কি প্রশ্নের উত্তর আসে হলো টিচিং। তার মানে এটা হচ্ছে অবজেক্ট। আমরা যদি ভার্বকে হোয়াট অথবা হোম দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট মানেই হচ্ছে নাউন। সুতরাং এইটা হবে হলো জেরান্ড। যেহেতু এটা নাউন, এটা হবে জেরান্ড। পরটা দেখুন, রাইজিং আর্লি ইজ আ গুড হ্যাবিট। তাহলে এখানে রাইজিং শব্দটা কোন পার্ট অফ স্পিচ? দেখুন, রাইজিং এটার ভার্ব হচ্ছে ইজ, তার মানে এটা হলো সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে যা বসবে সেটাই হবে নাউন। তাহলে রাইজিং শব্দটা যেহেতু নাউন, তাহলে এটা হচ্ছে জেরান্ড। এখন এখানে একটা সুন্দর প্রশ্ন করতে পারেন, সেটা হলো যে আর্লি শব্দটা কি? আর্লিটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব কি নাউনকে মডিফাই করতে পারে? নাউনকে ইউজুয়াল নাউন, অ্যাজ ইউজুয়াল নাউনকে মডিফাই করতে পারে না, কিন্তু জেরান্ডকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। সুতরাং এই রাইজিং শব্দটা এখানে হবে হলো জেরান্ড। এরপরটাতে যাই, ইট হ্যাজ স্টপড রেইনিং। এখানে রেইনিং শব্দটা কোন পার্ট অফ স্পিচ? দেখুন, আমরা যদি এভাবে করে প্রশ্ন করি ইট হ্যাজ স্টপ, মানে ইট হ্যাজ স্টপড, বন্ধ হয়েছে কি? রেইনিং। অর্থাৎ আমরা যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর পাই, হোয়াট দিয়ে বা হোম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। তাহলে এখানে এটা হবে হলো নাউন। নাউন কয় জায়গায় বসে? 5 জায়গায় বসে, সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট অফ কমপ্লিমেন্ট, অবজেক্ট অফ প্রেপোজিশন, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন। আমি আবার বলছি, সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট অফ প্রেপোজিশন, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন, এই 5 জায়গাতে হলো নাউন বসতে পারে। তাহলে এটা বসছে হলো অবজেক্টের জায়গায়। অবজেক্টের জায়গায় বসবে যেটা, সেটা অবশ্যই নাউন হবে। এরকম ভার্ব প্লাস আইএনজি হতে পারে, তারপরে টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ রূপ নিয়েও বসতে পারে, কেবল নাউনও বসতে পারে ইত্যাদি। তো যেটা বসবে সেটাই হবে নাউন। সুতরাং এটা হলো নাউন। পরটা দেখুন, দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি। তাহলে এখানে আর্নিং শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এইটাও নাউন, কারণ এখানে দেখতে পাচ্ছেন ইন, এটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যেটা বসে সেটা হলো নাউন, তার মানে এটা হচ্ছে জেরান্ড। যদি ভার্ব প্লাস আইএনজি মিলে নাউনের কাজ করে তাহলে তার নাম হবে জেরান্ড। ভার্ব প্লাস আইএনজি মিলে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে তার নাম হয় পার্টিসিপল। পরটা দেখুন, ওয়ার্কিং ইজ আর্নিং। এই কোয়েশ্চেনটা লিটল বিট ট্রিকি, কারণ এটা হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? সাবজেক্ট এবং পরে যে শব্দটা বসে ভার্বের পরে, এইটা এই দুটা জিনিস একই জিনিসকেই বোঝায়। আর এইখানে আমরা যদি হোয়াট অথবা হোম দিয়ে প্রশ্ন করি তাহলে কাকে প্রশ্ন করব? সাবজেক্টকে। সাবজেক্টকে যদি প্রশ্ন করি তাহলে সে উত্তরটা দেয়। তাহলে ওয়ার্কিং হলো আর্নিং, ওয়ার্কিং আর আর্নিং ইকুইভ্যালেন্ট, একই কথা। তাহলে এটা হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, তবে একটু ঝামেলা আছে, কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু অ্যাডজেক্টিভও বসে। এই হলো ঝামেলাটা, কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভও বসে, নাউনও বসে। এখন আমাদেরকে বাক্যের অর্থ দেখে আমাদেরকে বুঝে নিতে হবে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ। তো এটা এখানে হলো নাউন হিসেবে বসছে। এই জায়গাটা একটু ব্যাখ্যা করাটা ডিফিকাল্ট, বাট বোঝাটা সহজ। মানে আর্নিংটা
ওয়ার্কিং ইজ, ওয়ার্কিংটা কি, মানে ওয়ার্কিংকে যদি আমরা প্রশ্ন করি ওয়ার্কিংটা কি, সেটা হচ্ছে আর্নিং, অর্থাৎ আপনি যদি কাজ করেন তাহলেই টাকা আসবে। বোঝা যাচ্ছে ইজিলি, কিন্তু ব্যাখ্যা করাটা মুশকিল, কারণ এটা না, এখানে কমপ্লিমেন্ট হিসেবে নাউনও বসে, অ্যাডজেক্টিভও বসে। তো আমি যে আলোচনাটা আজকে করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপলের পার্থক্য আমরা কিভাবে নির্ণয় করব। প্রথমে বলেছিলাম জেরান্ড ভার্ব প্লাস আইএনজি মিলে যদি নাউনের কাজ করে তাহলে সেটা হলো জেরান্ড, ভার্ব প্লাস আইএনজি মিলে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা হলো পার্টিসিপল। 2 নম্বর বলেছিলাম জেরান্ড সেটা হলো অবজেক্ট গ্রহণ করতে পারে, আর পার্টিসিপল সেটা হলো সরাসরি ভার্ব হিসেবে বসতে পারে। আর 3 নম্বর বলেছিলাম জেরান্ডকে সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায় না, কিন্তু পার্টিসিপলকে বাদ দেওয়া যায়। আশা করি আপনাদের জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে যে ঝামেলাটা পোহাতে হতো সেটা আর হবে না। আর এরপরেও আপনাদের কিছু কথা থাকতে পারে আমি জানি, কারণ জেরান্ড এবং পার্টিসিপলের আলোচনাটা এখানেই শেষ নয়। ছোট্ট করে বলে রাখি, আধুনিক ইংলিশে জেরান্ড আর পার্টিসিপলের মধ্যে কোনো পার্থক্যই করা হয় না, এগুলোকে ভার্বাল বলা হয় এবং জেরান্ড এবং পার্টিসিপলের কোনো পার্থক্য করা হয় না, কারণ এগুলোতে ফাইনালি একদম ক্লিয়ার কাট, এখানে যতটা সহজ করে আমি বলে দিলাম একদম ডিস্টিংটিভলি আলাদা করা যায়। জেরান্ড এবং পার্টিসিপলকে আসলে এভাবে করে উচ্চতর পর্যায়ে আলোচনা করা যায় না, বা এভাবে করে আলাদা করা যায় না। অনেক ট্রিকি বাক্য আছে যেটা বুঝতে সমস্যা হয়, এটা কি জেরান্ড নাকি পার্টিসিপল। তবে আমি আশা করি আমার এই আলোচনাটা আপনাদের জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে যে কোয়েশ্চেনগুলো আপনার কম্পিটিটিভ জবে, অ্যাডমিশন টেস্টে করা হয়, এগুলি সব সেখান থেকেই নেওয়া। আশা করি এইখানে আপনাদের কোনো প্রবলেম হবে না, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় প্রবলেমগুলো ফেস করেন এগুলোতে আপনাদের আর সমস্যাটা হবে না। Thank you very much for watching this video. If you like this video, please give a thumbs up, and if you didn't subscribe to my channel, please subscribe it. And last but not the least, love your country and do something for the humanity. Thank you. Bye bye.